এই রাজা একজন নারী পিপাসু রাজা, যার ঘরে দুইটা বউ থাকা সত্ত্বেও গ্রামের এক সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায়। এমনকি যে মেয়েকে তার পছন্দ হতো সে তার সাথেই রাত কাটাতে চাইতো। গ্রামের ওই অতি সাধারণ মেয়েটিকে কাছে পাওয়ার জন্য সে যা যা করে তা আপনার কল্পনারও বাইরে। ট্রয়নগরী যেরকম নারীর কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, এই রাজার পরিণতি ঠিক তেমনই হয়। তো বন্ধুরা, দেখা যাক এই নারী পিপাসু রাজার শেষ পরিণতি কি হয়। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ। মুভির শুরুতেই আমরা জোয়ালা ভাই নামের একজনকে দেখতে পাই, যে বসে বসে কিছু একটা ভাবছিল। তখন সেখানে এক পেদা এসে বলে মালকিন মালিশার মেয়ে এসে পড়েছে। এটা শুনতে পেয়ে জোয়ালা ভাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে নিজে গিয়ে মালিশার ছবি মুছতে থাকে। এরপরে জোয়ালা ভাই বাইরে আসে। তখন একজন লোক বলে মালকিন এটাই হচ্ছে মালিশার মেয়ে। এটা শুনে জোয়ালা ভাই অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু মালিশার মেয়ে তার দিকে রাগান্বিত অবস্থায় বলতে থাকে, আমার বাবা গ্রামবাসীকে নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তার শরীরের রক্ত ঝরিয়েছে। আসলে আপনারা কি চান, আর আমাকে কেনই বা এখানে ধরে এনেছেন? তখন জোয়ালা ভাই বলে তুমি আসলে মালিশার মেয়ে নও। তুমি কে তার পরিচয় এখন উন্মোচন করার সময় হয়ে গিয়েছে। এরপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, আর ইংরেজদের সাথে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে মালিশ, এবং তার সঙ্গে যে মেয়েটি রয়েছে তার নাম হচ্ছে রুদ্রাঙ্গী। এবং এই যে বৃদ্ধ লোকটি বসে আছে ইনি হচ্ছেন মালিশের দাদা। আর তার বর্তমানে শরীরের অবস্থা বেশি একটা ভালো যাচ্ছে না। আসলে রুদ্রাঙ্গী হচ্ছে মালিশের ফুফাতো বোন, আর মালিশের বাবা মা বেশ কয়েক বছর আগে একটি জটিল রোগে মারা যায়। আর এদিকে রুদ্রাঙ্গীর বাবা মা এলাকার জমিদারের টাকা পরিশোধ করতে না পারায় জমিদার পাওনার জন্য তাদেরকে মেরে ফেলেছে। এজন্য দাদাজি তাদের দুজনকে নিয়ে সব সময় টেনশনে থাকতো। এরপরে দাদাজি ব্যাগ থেকে একটি মঙ্গলসূত্র বের করে তাদের দুজনকে বিয়ে করতে বলে, যাতে করে মালিশ সারা জীবন রুদ্রাঙ্গীর খেয়াল রাখতে পারে। এরপরে তারা একে অপরকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়, এবং মালিশ তার দাদাকে কথা দেয় সারা জীবন সে রুদ্রাঙ্গীর খেয়াল রাখবে। পরের দিন সকালে দাদাজির কাছে জমিদারের লোক আসে, আর তার কাছে জিজ্ঞাসা করে তুমি কেন খেতে কাজ করতে যাচ্ছ না? তোমাকে কি অন্যভাবে বুঝাতে হবে নাকি? তখন দাদাজি বলে দেখুন, আমার শরীরটা বেশ একটা ভালো যাচ্ছে না, তাই আমি খেতে কাজ করতে পারছি না। আমি একটু সুস্থ হলেই খেতে কাজ করতে যেতে পারবো। এই কথা উজান ভাই শুনে ফেলে এবং রেগে যায়, তাই সে দাদাকে তার কাছে নিয়ে আসতে বলে। এরপরে উজান ভাইয়ের লোকজন দাদাজিকে বেঁধে তার কাছে নিয়ে আসে। তারা তাকে আধমরা করে ফেলে। পেছনে পেছনে মালিশও ছুটে আসে। এরপর তাকে জমিদার বাড়ির গেটের সামনে বেঁধে রাখা হয়, কিন্তু এতে করে উজান ভাইয়ের মন ভরে না। তখন উজান ভাইয়ের লোকজন দাদাকে ইচ্ছে মতো মারতে থাকে। এত অত্যাচার মালিশ আর রুদ্রাঙ্গী সহ্য করতে না পেরে এসে উজান ভাইয়ের পায়ে পড়ে আর বলে প্লিজ আমার দাদাকে ছেড়ে দাও, তার বদলে আমি কাজ করব। তখন উজান ভাই প্রচন্ড হাসে আর রুদ্রাঙ্গী এবং মালিশকে দূরে ফেলে দেয়। তখন রুদ্রাঙ্গী বেহুশ হয়ে যায়, আর মালিশ উঠে গিয়ে দেখতে পায় আবারও তার দাদাকে সেভাবে পিটাচ্ছে। তখন মালিশ তার গুলতি দিয়ে উজান ভাইয়ের কপালে মারে এবং তার মুখে কিছু বালি ছিটিয়ে দেয়। সে দৌড়ে গিয়ে দাদাজির কাছে চলে যায়। দাদা তখন তাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ আমি বেশি সময় আর বাঁচবো না। এই কথা শুনে মালিশ আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন উজান ভাইয়ের লোকজন তাকে বলছিল আমাদের ওই বাচ্চাটিকে খুঁজে মেরে ফেলা উচিত। তখন সে বলে যাও তোমরা ওই বাচ্চাটাকে খুঁজে বের করে আনো। আর এই মুহূর্তে উজান ভাই রুদ্রাঙ্গীকে দেখতে পায়, আর তার বউকে ডেকে বলে ওই বাচ্চাটিকে উঠাও এবং লালন পালন করো। সে যখন 20 বছর বয়সের হয়ে যাবে তখন আমি তার সাথে রাত কাটাবো। এরপর উজান ভাই বলে তবে আগে আমাকে ভীমরাজকে এই গ্রাম থেকে সরাতে হবে, কেননা ওই একমাত্র আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। এজন্য ভীমরাজকে আমার হত্যা করা জরুরি হয়ে গিয়েছে। এরপরে আমাদেরকে ভীমরাজকে দেখানো হয় সে তার কারনামকে নিয়ে নিজের প্রাসাদের দিকে যাচ্ছে। তখন ভীমরাজ কারনামকে বলে আমার রাজত্ব এই মানুষ কি বলে? কারনাম বলে কি বলেন মালিক, আপনার জন্মই তো হয়েছে রাজত্ব করার জন্য, আপনার শরীরে রাজাদের রক্ত বইছে। এদিকে বাইরে তখনই উজান ভাইয়ের লোকজন তার গাড়িকে আটকে ফেলে, আর উজান ভাইয়ের লোকেরা ভীমরাজকে বন্দি করে নেয়। তারা যখন
যখনই ভীমরাজকে মারতে যাবে তখনই এখানে মালিশ চলে আসে আর তার গুলতি দিয়ে উজান ভাইয়ের লোকজনকে কাবু করে ফেলে। তখন তারা একটু কাবু হয়ে গেলে ভীমরাজ বেরিয়ে পড়ে আর ভীমরাজ সবাইকে এক এক করে মেরে ফেলে। এরপর যেহেতু মালিশ রাজাকে বাঁচিয়েছে তাই ভীমরাজ মালিশকে সাথে নিয়ে রাজমহলে ফিরে। এটা সেই প্রাসাদ ছিল যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তখন সেখানে ভীমরাজের স্ত্রী মীরা চলে আসে আর সে মীরাকে বলে, এই বাচ্চাটার জন্যই আমি আজকে বেঁচে ফিরেছি, নয়তোবা ওরা আমাকে মেরেই ফেলতো। তাই মীরা বাচ্চাটাকে ভিতরে নিয়ে যায় এবং চেয়ারে বসিয়ে খাবার খেতে দেয়। কিন্তু বাচ্চাটাকে চেয়ারে বসে থাকতে দেখে ভীমরাজের মাথা খারাপ হয়ে যায়। তাই মীরা বাচ্চাটাকে নিচে নামিয়ে খাবার খাওয়ায়। কিন্তু মালিশ খাবার দেওয়ার সাথে সাথে সব খাবারই শেষ করে ফেলে, কারণ মালিশের প্রচন্ড ক্ষুধা লেগেছিল। যেটা দেখতে পেয়ে ভীমরাজ মালিশকে অন্য একটি রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে ভীমরাজ মালিশকে বলে, সিংহ সব সময় তার বদলা নিয়েই ছাড়ে, আমি ওই উজান ভাইকে ছাড়বো না। এটা শুনে মালিশ বলে, মালিক আমি সব সময় আপনার হয়েই কাজ করব, আর আমারও ওর উপরে অনেক রাগ রয়েছে। ও আমার দাদাকে মেরে ফেলেছে, আমিও তাকে একেবারেই মেরে ফেলবো। তখন ভীমরাজ বলে, ওকে মারার সময় এখন না, সময় আসবে তখন আমি তোকে বলে দেব। তখন মালিশ বুঝে যায় রুদ্রাঙ্গীকে আনতে এবং উজান ভাইকে মারতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর আমাদেরকে 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে দেখা যায় ভীমরাজ জোয়ালা ভাই নামের একজনকে বিয়ে করে নিয়ে এসেছে। ভীমরাজ জোয়ালাকে গাড়ি থেকে নামতে বলছিল। তখন জোয়ালা ভাই ভীমরাজকে বলে তার প্রথম বউয়ের অনুমতি নিয়ে আসতে। জোয়ালা ভাই খুব দামি একজন মহিলা ছিল, তাই ভীমরাজ তার প্রথম বউয়ের কাছে অনুমতি আনতে যায়। কিন্তু মীরা প্রথমে রাজি হতে চায় না। সে বলে, আমি গর্ভবতী, তুমি কিভাবে এটা করতে পারলে? কিন্তু পরে মীরাও রাজি হয়ে যায় ভীমরাজের ভয়ে। জোয়ালা ভাই নিচে নামতেই চাইছিল না, তাই সব চাকররা তাদের গালিচা বিছিয়ে দেয়। তারপর সে নিচে নেমে আসে। এরপরে মীরা জোয়ালা ভাইকে বরণ করে নেয়। আসলে মীরা ভীমরাজকে যতটা ভয় পায় জোয়ালা ভাই তার একটুও ভয় পায় না। এরপরে ভীমরাজ যখন জোয়ালা ভাইয়ের কাছে যায় তখন সে বুঝতে পারে এখানে জোয়ালা ভাই ছাড়া অন্য কেউ আছে। এখানে উজান ভাইয়ের কিছু লোক আসে তাকে মারার জন্য, কিন্তু এখানে জোয়ালা ভাই একাই সব গুন্ডাকে মেরে ফেলে। এটা দেখতে পেয়ে ভীমরাজ অনেক রেগে যায় আর পরের দিনই মালিশকে উজান ভাইয়ের দরবারে পাঠায় তাকে মারার জন্য। আর সেও বদলা নিতে চাচ্ছিল। এখানে মালিশ কোনো কথাবার্তা না বলে সবাইকে ইচ্ছে মতো মারতে থাকে। মালিশ সবাইকে মেরে ফেলে। তখন পেছন থেকে উজান ভাই এসে মালিশকে হাতুড়ি দিয়ে বাড়ি মারে। এতে মালিশ একটু আহত হলে সে পুরনো দিনের স্মৃতি মনে করতে পারে আর সেও উজান ভাইকে হাতুড়ি দিয়ে মারে। আর তার দাদার মতো সেও তাকে ঘোড়ার সাথে বেঁধে টেনে হিসড়ে ভীমরাজের কাছে নিয়ে আসে। এটা দেখে ভীমরাজ অনেক খুশি হয়ে যায়। এরপর মালিশ উজান ভাইকে জুতার মালা পরিয়ে দেয়। এজন্য উজান ভাই অনেক রেগেছিল আর তার রাগ দেখে ভীমরাজ তাকে গুলি করে মেরে ফেলে। এরপর ভীমরাজ মালিশের উপর অনেক খুশি হয়ে বলে, আজ আমি তোর উপর অনেক খুশি, তুই কি চাস বল? তখন মালিশ বলে, মালিক আমি নিজের জন্য তেমন কিছুই চাই না, শুধুমাত্র নদীর পানি যেন গ্রামবাসীরা ব্যবহার করতে পারে। শুধু এতটুকু চাই যেন তারা পানি নিয়ে আর কষ্টের দিন পার না করে। আর আমি চাই এই গ্রামে একটা স্কুল করা হোক। তখন পানির ব্যাপারে ভীমরাজ সহজেই রাজি হয়ে যায়, কিন্তু স্কুলের ব্যাপারে সে রাজি হয় না। আর সে গ্রামবাসীকে বলে, স্কুলের দরকার নেই, তোমাদের আমি কিছু খাবার এবং কাপড় চোপড় উপহার দিচ্ছি, সেটা তোমরা এখান থেকে নিয়ে যাও। এখানে ভীমরাজ বুঝে যায় যদি রাজ্যের লোকজন শিক্ষিত হয়ে যায় তাহলে কেউ আর তার গোলামি করবে না। এরপরে ভীমরাজ বাসর রাত পালন করার জন্য জোয়ালার কাছে যায়। এদিকে মীরা বসে বসে কান্না করতে থাকে। অন্যদিকে ভীমরাজ যখনই তার কাছে যায় তখনই ওইসব স্মৃতি ভেসে উঠতে থাকে। যখন জোয়ালা ভাই তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল তখন ভীমরাজ বলে, সাহসিকতা শুধুমাত্র পুরুষের জন্য, মেয়েরা সব সময় নম্র ভদ্র আর কথা কম বলতে হবে, যেটা একটা পুরুষকে শিকার করার কাজ করবে। যেভাবে একটা সিংহ শিকারকে ভয় দেখিয়ে মজা নিতে পারে, আমি যতদিন তোমার চোখে আমার জন্য ভয় দেখব না ততদিন আমি তোমার সাথে থাকবো না। আমি চাই তুমি আমার সামনে মাথা নিচু করে দাঁড়াও। এই কথাটা জোয়ালা ভাইয়ের ভালো লাগে না, কিন্তু তার তো কিছুই করার ছিল না। এরপর ভীমরাজ জোয়ালাকে বাদ দিয়ে মীরার কাছে চলে যায়। এরপরে প্রাসাদে নাচ গানের অনুষ্ঠান দেখানো হয়। তার ভেতর থেকে জোয়ালার নজর পড়ে মালিশের উপর। সে ভাবে যে করেই হোক
হোক মালিশকে তার করেই ছাড়বে। পরের দিন ভীমরাজ শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই সুযোগে জোয়ালা নিচে চলে আসে আর দেখতে পায় মালিশ প্র্যাকটিস করছিল। তখন জোয়ালা সেখানে চলে আসে আর তার সাথে সাথে প্র্যাকটিসও করতে থাকে। প্র্যাকটিসের এক ফাঁকে মালিশ বুঝে যায় জোয়ালা তার কাছে কি চাইছে। তখন সে এটাকে তেমন একটা কেয়ার করে না। আর অন্যদিকে জোয়ালা ভাইয়ের ইন্টেনশন তো পুরোই পরিষ্কার ছিল। তো যাই হোক, অন্যদিকে ভীমরাজ শিকারে ব্যস্ত ছিল। তখন তার চোখ জঙ্গলের ভেতরে থাকা একটা সাধারণ মেয়ের উপরে গিয়ে পড়ে। মেয়েটা একটা ছাগল নিয়ে খেলা করছিল। এটা দেখে ভীমরাজ তার প্রেমে পড়ে যায়। এজন্য সে মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তার গাড়িতে উঠায়। ভীমরাজ তার সহকারীকে বলে এই মেয়েকে জঙ্গলে রাখা ঠিক হবে না, তাকে আমার রাজমহলে নিয়ে যত্ন করে তুলে রাখবো। তখন মেয়েটা খুবই ভয় পেয়ে যায় আর ভীমরাজ মনের আনন্দে গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ করে একটি পাগল মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ে আর সেই মেয়েটা তাকে বলতে থাকে ভীমরাজ তুমি শুধুমাত্র আমাকে তোমার গাড়িতে উঠিয়ে নিয়ে যাও। আর এই সুযোগে সেই মেয়েটা গাড়ির পিছন থেকে পালিয়ে যায়। ভীমরাজ যখন পিছনে ফিরে তাকায় তখন সে ওই মেয়েটাকে দেখতে পায় না। তখন ভীমরাজ পাগলের মতো হয়ে যায়। তার ভেতরে ওই মেয়েটা নেশার মতো হয়ে গিয়েছিল। রাজমহলে এসে সে ওই মেয়েটার কথাই ভাবতে থাকে। এমনকি খাবার খাওয়া থেকে শুরু করে ঘুমানোর সময় ওই মেয়েটার কথাই ভাবতে থাকে। সে যে কোনো কিছুর মূল্যে ওই মেয়েটাকে পেতে চায়। আর এদিকে জোয়ালা ভাইও মালিশের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তার মাথায় শুধু মালিশই ঘোরাফেরা করছিল। আর এদিকে ভীমরাজ ওই মেয়েটিকে খোঁজার জন্য আবারও জঙ্গলে যায়, কিন্তু এতে কোনোই লাভ হয় না। সে ওই মেয়েটিকে আর খুঁজে পায় না। এদিকে আমরা জোয়ালা ভাইকে দেখতে পাই। সে তার দাসীকে বলছিল যাও এখনই গিয়ে মালিশকে আমার কাছে নিয়ে আসো। তারা যখন মালিশের কাছে যায় তখন মালিশ তাদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি ওখানে যাব না। দাসীরা যখন জোয়ালাকে এটা বলে তখন সে পাগল হয়ে যায়। একটা বন্দুক বের করে সোজা মালিশের কাছে চলে যায় আর মালিশের গলায় ঠেকিয়ে তাকে তার রুমে যেতে বলে। কিন্তু মালিশ তখন বলে দেখেন মালকিন, এটা আসলে ঠিক না, আমি মালিককে ধোকা দিতে পারবো না। কিন্তু জোয়ালাবাই তার কোনো কথাই শোনে না। তার গলায় বন্দুক ঠেকিয়ে সে তাকে তার রুমে নিয়ে যায়। কিন্তু মালিশ জোয়ালাবাইকে বলে দেখেন আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি, আমি তাকে কখনোই ধোকা দিতে পারবো না। এটা শুনে জোয়ালাবাই বলে দেখো তুমি আমার কথা মেনে নাও আর তুমি আমার হয়ে যাও, তাহলে আমি তোমাকে এই রাজমহলের মালিক বানিয়ে দিব, তোমাকে আমি রাজা বানাবো। তোমার জন্য আমি ওই ভীমরাজকে মেরে ফেলবো, তুমি ভীমরাজের জায়গাটা নিতে পারবে। এসব কথা শুনেও মালিশ জোয়ালাবাইকে মানা করে দেয় আর সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। এদিকে মালিশ বের হতেই ভীমরাজ সেখানে চলে আসে আর ভীমরাজের চোখে শুধুমাত্র ওই মেয়েটাই ভাসছিল। তাই সে জোয়ালা ভাইকে একটা পেন্টিং করতে বলে। ভীমরাজ সেই মেয়েটার বর্ণনা করছিল আর জোয়ালা ভাই পেন্টিং আঁকছিল। কিন্তু এরপরে আমরা দেখতে পাই সেই পেন্টিং এ ভীমরাজের অ্যাসিস্ট্যান্টের ছবি আঁকছিল। এরপরে ভীমরাজ তার রুমে চলে যায়। এখানে ভীমরাজ মালিশকে ডেকে পাঠায়। ভীমরাজ মালিশকে ওই মেয়ের ব্যাপারে সবকিছুই খুলে বলে আর তাকে ওই মেয়েটিকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য অনুরোধ করতে থাকে। এর পরের সিনে আমরা ওই মেয়েটিকে মালিশের সঙ্গে দেখতে পাই। মালিশ তাকে তার সাথে রাজপ্রাসাদে নিয়ে আসে। ভীমরাজ ওই মেয়েটিকে দেখে মালিশকে অনেক ধন্যবাদ দিতে থাকে আর বলে তুই আমার ভাই, তুই যা চাস আমি তাই তোকে দেব, দে ওই মেয়েটাকে আমার কাছে তুলে দে। আর এখানে আমরা জানতে পারি ওই মেয়েটা আসলে অন্য কেউ ছিল না, সে আসলে মালিশের স্ত্রী রুদ্রাঙ্গী। মালিশ তাকে নিয়ে এসে ভীমরাজের পায়ে পড়ে। এখানে মালিশ বলছিল আমি যখন উজান ভাইকে মারতে গিয়েছিলাম সেই দিনই আমি রুদ্রাঙ্গীকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই উজান ভাই আমার সব আত্মীয়দেরকে মেরে রুদ্রাঙ্গীকে বন্দি করে রেখেছিল। আমি শুধু আপনার জন্য উজান ভাইকে মারিনি, যেন আপনি আপনার বদলা নিতে পারেন, সেই সঙ্গে আমি যেন রুদ্রাঙ্গীকেও পেতে পারি। রুদ্রাঙ্গীকে আমি ছোটবেলায় বিয়ে করে ফেলেছি আর আমি আমার দাদাকে কথা দিয়েছিলাম যে আমি যে করেই হোক রুদ্রাঙ্গীর গায়ে কোনো আঁচড়ও লাগতে দিব না, আমি তার জন্য মরতেও পারি। এসব কথা শোনার পর আপনি যদি আমার জীবনটা নিতে চান তাহলে আমি আপনার জন্য আমার জীবনটাও দিতে পারি। মালিশের মুখে সব কথা শুনে ভীমরাজ পাগল হয়ে যায়। এগুলো মীরা এবং জোয়ালা ভাইও দেখছিল। কিন্তু এখানে কষ্টের বিষয় হচ্ছে ভীমরাজ মালিশকে কিছুই বলে না। সে নিজের রক্ত দিয়ে দুজনকে বরণ করে নেয় আর মালিশকে উল্টো 1 একর জমি দিয়ে দেয়। আর মীরাকে বলে তুমি এদের দুজনকে ধুমধাম করে বিয়ে দিয়ে দাও, কারণ ছোটবেলায় আমি তো এদের বিয়ে দেখিনি। ভীমরাজের এমন পরিবর্তন দেখে মীরাও খুব খুশি হয়, কিন্তু জোয়ালাবাই এতে করে খুশি হয় না।
সে ভাবতে থাকে মালিশ একটা সাধারণ মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। এদিকে আমরা ভীমরাজকে দেখে বুঝতে পারি তার মনে কিছু একটা চলছে, কারণ যতটা মিষ্টি ততটাই ঝাল। মীরা তাদের দুজনকে আবারও বিয়ে দেয়। এরপরে রুদ্রাঙ্গী জোয়ালা ভাইয়ের কাছে আশীর্বাদ নিতে যায়, কারণ মালিশি তাকে এখানে আসতে বলেছে। জোয়ালা ভাই রুদ্রাঙ্গীকে বলে, তোর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? তুই কি এমন জিনিস যে দুইটা পুরুষকে নিজের করে নিলি? রুদ্রাঙ্গী বলে, মালিশ সব সময় আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলে, যে আপনি উপর থেকে অনেক শক্ত হলেও ভেতরে অনেক ভালো মনের একটা মানুষ। জোয়ালা ভাই এই কথা শুনে একটু গলে যায়, কিন্তু আবারও হঠাৎ করেই তার উপর রেগে যায়। তো যাই হোক, এখানে সবকিছু হয়ে যাওয়ার পর তারা যখন বের হয়ে যাচ্ছিল তখন ভীমরাজ তাদেরকে দাঁড় করায়। আর এখানেই আমরা ভীমরাজের আসল রূপ দেখতে পাই। সে মালিশকে বলছিল, কোথায় যাচ্ছিস? আমি কি তোকে এই জন্যই জায়গা দিয়েছি? তুই শুধু রুদ্রাঙ্গীকে একটি রাতের জন্য আমার কাছে দিয়ে যাবি, তার বদলে তুই আমার কাছে যাই চাইবি আমি তোকে তাই দেব। এটা শুনে মালিশ বলে, ধৈর্যের সীমা পার করবেন না। ভীমরাজ বলে, ও আচ্ছা, আমার কুকুর আমাকেই বলে ঘেউ। মালিশ বলে, আজকে যদি আমার রুদ্রাঙ্গীর উপর কেউ খারাপ নজর দেয় তাহলে আমি তাকে জীবিত রাখবো না। ভীমরাজ বলে, ও তাই নাকি? এটা বলার পরেই ভীমরাজের লোকেরা মালিশের উপর চারপাশ থেকে ঘিরে ফেলে। মালিশ একাই রুদ্রাঙ্গীকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। প্রথমে তো মালিশ তাদের সবাইকেই মারতে থাকে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই একটা পর্যায়ে এসে তারা মালিশকে আটকে ফেলে। তারপরও ভীমরাজ রুদ্রাঙ্গীকে ধরে তার সামনে মালিশকেই মারতে চেয়েছিল, কিন্তু ভীমরাজ বলছিল, তুই না রুদ্রাঙ্গীর জন্য মরতে চাস, তাই আমি তোকে এটাই উপহার দিব। কিন্তু তখনই ভীমরাজের পেছন থেকে জোয়ালা ভাই তার মাথায় বন্দুক ধরে আর মালিশকে রুদ্রাঙ্গীকে এখান থেকে নিয়ে যেতে বলে। তখন মালিশও দেরি না করে রুদ্রাঙ্গীও একটা বন্দুক নিয়ে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পরে ভীমরাজ জোয়ালা ভাইয়ের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং তাকে একটি থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয় এবং জোয়ালার দিকে বন্দুক তাক করে বলে, তোর কিভাবে এত সাহস হলো নিজের স্বামীর উপর বন্দুক তাক করার? তখন জোয়ালা ভাই বলে, তুই নিজেকে একটা সিংহ মনে করিস, তাই এখনো বন্দি ঘরেই শিকার করিস। তুই তো পুরুষ নামের কলঙ্ক। তুই যদি আসল শিকারী হয়ে থাকিস তাহলে মালিশকে খোলা ময়দানে শিকার করে দেখা, যেন সবাই বুঝতে পারে এক সিংহের সাথে লড়াই করা কতটা ভয়ানক হতে পারে। এখানে জোয়ালা ভাই মালিশের সঙ্গ দিয়েছিল আর নিজের মাথা খাটিয়ে ভীমরাজকে শান্ত করছিল। এখন ভীমরাজ যেটা করতে চাইছে তা আপনার কল্পনারও বাইরে। আর এখন ভীমরাজ চাইছিল মালিশ যেন তার পায়ের কাছে এসে পড়ে, কারণ তার কাছে তার সম্মানটাই বেশি ছিল। আর এদিকে মালিশ রুদ্রাঙ্গীকে নিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিল, কারণ সে জানতো ভীমরাজ তার লোক দিয়ে গ্রামে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। মালিশ রুদ্রাঙ্গীকে জিজ্ঞাসা করে, আমার আর তোমার বিয়ে ছোটবেলায় দিয়ে দেওয়া হয়েছে, তাই তুমি যদি এই চিন্তা করো যে তুমি আমার সঙ্গে থাকতে চাও তাহলে সেটা তোমার ভুল ধারণা। তোমার যদি আমার সঙ্গে থাকতে ভালো না লাগে তাহলে তুমি অন্য কাউকে জীবন সঙ্গী বানিয়ে নাও, কারণ আমরা ছোটবেলায় তখন এসব নিয়ে কিছুই জানতাম না। এসব শুনে রুদ্রাঙ্গী বলে, আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আর এখন যদি আমার সঙ্গে কেউ সম্পর্ক করতে চায় বা আমাকে অন্য কেউ ব্যবহার করতে চায় তাহলে সেটা হবে আমার লাশ। রুদ্রাঙ্গীর মুখে এই কথা শুনে মালিশও খুব খুশি হয়। অন্যদিকে ভীমরাজও তার লোকদেরকে লাগিয়ে তাদেরকে খুঁজতেছিল, কিন্তু তারা তাদেরকে কিছুতেই খুঁজে পায় না। ভীমরাজের হুকুমে তারা গ্রামের সমস্ত বাচ্চা এবং বুড়োদেরকে মেরে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। এখন তারা নিজেদের স্বামী এবং সন্তানের এই অবস্থা দেখতে পেয়ে ভীমরাজের কাছে চলে যায়। তখন ভীমরাজের কাছে তারা মিনতি করতে থাকে, তাদেরকে ছেড়ে দিতে বলে, কিন্তু ভীমরাজ তাদেরকে বলে, তোমরা যদি তোমাদের স্বামী এবং সন্তানকে ফিরে পেতে চাও তাহলে রুদ্রাঙ্গীকে ধরে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমি তাদেরকে ছেড়ে দেব। আর এই কথা শুনে গ্রামের কিছু মহিলারা রুদ্রাঙ্গী এবং মালিশকে খুঁজে বের করে। তারা তাদেরকে চতুর্দিক থেকেই ঘেরাও করে ফেলে। মালিশ তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন আমাদেরকে ধরতে এসেছো? তখন সেখানে থাকা একটি মেয়ে সব ঘটনা খুলে বলে। আসলে এই মেয়েটা বিয়ে করেছে আর আশীর্বাদ নেওয়ার জন্য ভীমরাজের মহলে গিয়েছিল, কিন্তু ভীমরাজের নজর ওই মেয়েটার দিকেও ছিল। ওই মেয়েটা আর তার স্বামী যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনই হঠাৎ করে ভীমরাজ গাড়ি নিয়ে তাদের
তাদের সামনে এসে পড়ে আর বলতে থাকে মেয়েটাকে তার ভালো লেগেছে। এটা শোনার পর তার স্বামী রেগে যায়। তখন ভীমরাজ ছেলেটিকে মেরে একটি গাছের সাথে টানিয়ে দেয় আর মেয়েটিকে উঠিয়ে নিয়ে চলে যায়। মেয়েটা এসব বলতে থাকে আর কান্না করতে থাকে। তারা সবাই বলছিল তাদের গ্রামের পরিস্থিতি একদমই ভালো নয়, ভীমরাজ তাদের সবার উপরেই অনেক অত্যাচার করছে। ওই ভীমরাজ যদি আমাদেরকে মেরে ফেলে তবুও তুমি তোমার মাথা নিচু করবে না। তারপরে এই কথাটা ওই মেয়েটা রাজমহলে গিয়ে ভীমরাজকে বলতে থাকে। এটা শুনে ভীমরাজ আরো রেগে যায়। তাই এখন গ্রামের সব লোকদেরকে পেটানো বাদ দিয়ে তার লোকদেরকে সব মেয়েদের কাপড় খুলে দেওয়ার নির্দেশ দেয়। আর এদিকে রুদ্রাঙ্গী ও মালিশকে বলে তুমি কিভাবে পারো একজন কাপুরুষের মতো লুকিয়ে থাকতে। ওদিকে গ্রামের সব মানুষকে অত্যাচার সহ্য করতে হচ্ছে। তাই মালিশও সিদ্ধান্ত নেয় সে ভীমরাজের সঙ্গে মুখোমুখি লড়াই করবে। এদিকে যখন ভীমরাজের লোকেরা মহিলাদের উপর অত্যাচার করছিল তখন মালিশ সেখানে এসে সব লোকেদেরকে মারতে থাকে। কিছুক্ষণ মারার পর সে কারনামকে বলে ভীমরাজকে গিয়ে বলে দাও এই গ্রাম তার বাবার নয় আর আমরাও তার গোলাম না, তাকে তার সীমার মধ্যেই থাকতে বলো। এই কথাগুলো কারনাম গিয়ে ভীমরাজকে বলে। এই কথা শুনে ভীমরাজ গ্রামবাসীকে পানি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার লোকদেরকে বলে যে নদীর পানি আটকে দাও। তো পরের দিন তার লোকেরা তার কথা মতো সেই কাজটি করে। তারা সমস্ত পানি আটকে দেয়। তাই গ্রামবাসীরা কেউ আর পানি নিতে পারে না। কিন্তু তবুও গ্রামবাসীরা একটুও ভেঙে পড়ে না, তারাও তাদের সিদ্ধান্তে অটল থাকে। আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। তবে পানির অভাবে সবাই ক্লান্ত হয়ে পড়ে। পশু পাখি সবাই পানির অভাবে মারা যাচ্ছে। বাচ্চারাও পানি খেতে না পেয়ে ক্লান্ত হয়ে পড়েছে। রুদ্রাঙ্গীর কাছে এসে বাচ্চারা পানি খাওয়ার জন্য কান্না করতে থাকে। দেখতে দেখতে গ্রামের পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করে। আর এসব রুদ্রাঙ্গী একদমই মেনে নিতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় সে ভীমরাজের কাছে যাবে। রুদ্রাঙ্গী গ্রামের সবাইকে একসাথে জড়ো করে বলতে থাকে আমি নিজের জন্য কাউকে মরতে দেখতে পারবো না, আমার জন্যই যত সমস্যা হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভীমরাজের কাছে চলে যাব। আর এই কথা শুনে মালিশ না চাওয়া সত্ত্বেও তাকে রাজি হতে হয়, কারণ মালিশও বুঝে গিয়েছিল ভীমরাজের বিপক্ষে যাওয়া এত সহজ নয়। তাই সেও গ্রামবাসীকে বোঝাতে থাকে। অন্যদিকে কারনাম গিয়ে ভীমরাজকে জানায় রুদ্রাঙ্গী আপনার কাছে আসার জন্য রাজি হয়ে গিয়েছে। এটা শুনে ভীমরাজও খুব খুশি হয়ে যায়। কিন্তু এখানে সে একটা শর্ত রেখে দেয়। আমরা দেখতে পাই কারনাম মালিশের কাছে গিয়ে বলছিল ভীমরাজের শর্ত হচ্ছে তোমাকে গিয়ে তার পা ধরে মাফ চাইতে হবে। তুমি যদি এটা না করো তাহলে সে পানি দিবে না। তখন মালিশ প্রথমে রাজি হয় না, কিন্তু এক পর্যায়ে এসে রুদ্রাঙ্গীর কথায় তাকে রাজি হতে হয়। মালিশ তখনই ভীমরাজের রাজমহলে চলে যায়। এখানে ভীমরাজ মালিশকে বলছিল কিরে কুত্তা, বুঝে গেছিস তোর জায়গা কোথায়? হাঁটু গেড়ে আমার কাছে মাপ চা। তখন মালিশ তার পায়ে পড়ে যায়। ভীমরাজ বলে আমার সঙ্গে তুই চ্যালেঞ্জ করেছিস, তাই আমি তোকে আমার পায়ের কাছে এনে মাপ চাওয়ালাম। কিন্তু এতেও ভীমরাজের মন ভরে না। সে মালিশের কাছে গিয়ে বলে তুই এখন রুদ্রাঙ্গীকে বউ সাজিয়ে আমার কাছে নিয়ে আসবি। আর যখনই রুদ্রাঙ্গী আমার পায়ের কাছে আসবে তখনই গ্রামবাসীরা নদীর পানি পান করতে পারবে। এত কিছু শোনার পরেও মালিশ রাজি হয়ে যায়। মালিশ দৌড়ে তার গ্রামে চলে যায় আর রুদ্রাঙ্গীকে গিয়ে সব জানায়। রুদ্রাঙ্গী এটা শুনে রাজি হয়ে যায়। সে শেষবারের মতো পুজো করে ঘরে গিয়ে বউ সেজে তৈরি হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে রুদ্রাঙ্গী শেষবারের মতো ভাত খেয়ে যায়। এরপরে মালিশ রুদ্রাঙ্গীকে রাজমহলে নিয়ে যায়। ভীমরাজ রুমের ভেতরে যাওয়ার সময় মালিশকে অ্যাটিটিউড দেখিয়ে রুমের ভিতরে চলে যায়। আর অন্যদিকে গ্রামের সব লোকেরা নদী থেকে পানি উঠাতে যায়। আর ভীমরাজ রুদ্রাঙ্গীকে বলতে থাকে তোরা হচ্ছিস আমার পায়ের ধুলা, আমি যেমনটা চাইবো তোরা তেমনটাই করবি। রুদ্রাঙ্গী দাঁড়িয়ে শুধু কান্নাই করছিল। অন্যদিকে মালিশও বাইরে বসেছিল। তখন জোয়ালা ভাই এসে তাকে বলে সেদিন যদি তুমি আমার কথা মেনে নিতে তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না, আর ভীমরাজও বেঁচে থাকতো না। না ভীমরাজ বেঁচে থাকতো না, ওই বেচারিকে কষ্ট পেতে হতো। কিন্তু জোয়ালা ভাই তো জানতো না মালিশ আসলে সব কেন করছে। ঠিক তখনই সেখানে কারনামও চলে আসে। কারনাম তখন তাকে বলে আজকে যদি রুদ্রাঙ্গীকে এখানে না আনা হতো তাহলে গ্রামের অর্ধেক মানুষ পিপাসাতে মারা যেত। রুদ্রাঙ্গীর কারণে গ্রামের সবাই পানি খেতে পাচ্ছে। অন্যদিকে দেখা যায় ভীমরাজের কিছু লোক ওই নদীর পানিতে বিষ মিশিয়ে দেয় যেন গ্রামবাসীরা ওই পানি পান করে মারা যায়। অন্যদিকে মীরা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। আর সে জোয়ালা ভাইকে বলে দয়া করে তুমি এই সন্তানটিকে অন্য কাউকে দিয়ে দাও যেন সে তাদের মধ্যে থেকে গ্রামবাসীর কষ্ট বুঝতে পারে। এরপরে মীরা মালিশকে ডেকে আনে। এরপর বাচ্চাটিকে দিয়ে বলে দয়া করে তুমি আমার বাচ্চা
বাচ্চাটির খেয়াল রেখো। আর এখানেই মীরা মারা যায়, আর অন্যদিকে রুদ্রাঙ্গীও মরে যায়। এই খবর সে শুনতে পেরে ভীমরাজের উপর অ্যাটাক করে। অন্যদিকে গ্রামবাসীরাও ভীমরাজের অপকর্মে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং তার রাজপ্রাসাদ আটক করে বসে। মালিশ ভেতরে সবাইকেই মারছিল। তখন জোয়ালা এসে বলে, তোমাকে আগে এই বাচ্চাটিকে এখান থেকে বের করতে হবে। তখনই তাদেরকে ভীমরাজের গুন্ডারা চারদিক থেকে ঘিরে ধরে, আর সেখানে জোয়ালা ভাই নিজেই তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। এসব দেখে ভীমরাজ নিজেই বাইরে চলে আসে, আর সেখানে মালিশের এক বন্ধু রানাও চলে আসে। তো মালিশ বাচ্চাটাকে তার হাতে দিয়ে বলে, তুমি এই বাচ্চাটাকে নিয়ে শহরে চলে যাও এবং পড়াশোনা করিয়ে তারপর গ্রামে নিয়ে আসবে। সে যেন বাইরে পড়াশোনা করে গ্রামবাসীকে শিক্ষা দিতে পারে। তো এরপরে রানা বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে ভীমরাজ জোয়ালা ভাইকে মারছিল, তার সঙ্গে সে মালিশকেও মারতে শুরু করে। সে মালিশকে মারতে মারতে বাইরে বের করে ফেলে, কিন্তু ততক্ষণে এখানে গ্রামবাসীরা উপস্থিত ছিল। তখন তাদের মধ্যে থেকে যখন কেউ ভীমরাজের উপর আক্রমণ করতে যায়, তখন সে একাই সবাইকে ঘায়েল করে ফেলে। এসব দেখে মানুষ অনেক বেশি রেগে যায়, আর ভীমরাজের পায়ে রশি বেঁধে তাকে টেনে নিয়ে আসে আর একটা গাড়ির সাথে বেঁধে রাখে। এখানে আমরা দেখতে পাই ভীমরাজের অ্যাসিস্ট্যান্ট কারনামও গ্রামবাসীর পক্ষেই কথা বলে, কিন্তু ভীমরাজ তাদের সবার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তাই সে উপর থেকে গাড়িটাকে ভেঙে নিচে ফেলে দেয় আর মালিশের সঙ্গে ফাইটিং করতে শুরু করে। এই মারামারির এক পর্যায়ে ভীমরাজ মালিশের পেটে চাকু ঢুকিয়ে দেয়, এজন্য মালিশ আহত হয়ে পড়ে। এরপরে ভীমরাজ আবারও তার চেয়ারে গিয়ে বসে পড়ে, কারণ সে ভেবেছিল মালিশকে মারলে গ্রামবাসীরা আবারও তার গোলামি করতে শুরু করবে, কিন্তু গ্রামবাসীরা আর তার গোলামি করতে চায় না। তখনই গ্রামবাসীরা সবাই মিলে মালিশের পক্ষে দাঁড়ায়। একটু পরেই জোয়ালা ভাই মালিশকে পেছন থেকে একটা তরবারি ছুঁড়ে দেয় আর ভীমরাজকে হত্যা করতে বলে। এখন গ্রামবাসীরা সবাই ভীমরাজের দিকে অস্ত্র নিয়ে এগিয়ে যেতে থাকে। পিছন থেকে জোয়ালা ভাইও এগিয়ে আসতে থাকে, তবুও ভীমরাজের চোখে কোনো ভয় ছিল না। এরপরে মালিশ যখন দৌড়ে উপরে আসছিল, তখন ভীমরাজ তলোয়ার দিয়ে নিজের মাথা নিজেই কেটে ফেলে, কারণ সে বুঝে গিয়েছে গ্রামবাসীরা এখন আর তাকে ছাড়বে না। তারপরে গ্রামবাসীরা স্বাধীন হয়ে যায় এবং তারা সবাই খুশি হয়ে যায়। এদিকে মালিশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন জোয়ালা ভাই তাকে সামলাচ্ছিল। মালিশ তখন তাকে বলে, আমার স্বপ্ন হচ্ছে এই গ্রামটাকে সুন্দরভাবে সাজানো, এই মহলটাকে একটা সুন্দর স্কুলে পরিণত করবেন, যেন গ্রামের সবার ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। এখানে মালিশ জোয়ালার কাছ থেকে এই ওয়াদা নেয় যে যতদিন মীরার মেয়ে এই গ্রামে ফিরে না আসে, ততদিন সে এই গ্রামটাকে সুন্দরভাবে দেখে রাখবে। এসব কথা বলে মালিশ এখানেই মারা যায়। আর এর মধ্য দিয়ে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এখানে জোয়ালা ভাই মীরার মেয়েকে সব কথা শোনাচ্ছে আর তাকে বলে, এখন থেকে এই সব কিছু তোমাকেই সামলাতে হবে, এটা তোমারই কর্তব্য। তুমি তোমার মা এবং মালিশের সেই স্বপ্ন পূরণ করতে পারবে। যাও, গ্রামের সব কোনায় কোনায় শিক্ষার আলো ছড়িয়ে দাও। এরপরে দেখা যায় ভীমরাজের রাজমহল একটা স্কুলে পরিণত হয়ে গিয়েছে, আর জোয়ালা বসে বসে ভাবছিল এই সমস্ত কিছু মালিশ আর রুদ্রাঙ্গীর জন্য হয়েছে। আর এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা একটু বড় হলেও তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।